আজকের গল্প সুকুমার সেনের ভয় ও ভূত। সত্য ঘটনা, নিজেদের অভিজ্ঞতা, সুতরাং নামধাম ঢাকবার কোনো প্রয়োজন নেই। আমি আর বিমলেন্দু স্কুলের 5th ক্লাসে, এখনকার ক্লাস 6-তে 3-4 দিন আগে পিছিয়ে ভর্তি হয়েছিলাম। ও এসেছিল পাড়াগা থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে শহরে স্কুলে পড়তে। আমি তো বর্ধমান শহরেই থাকতাম। 2-4 মাসের মধ্যেই বিমলেন্দুর সঙ্গে আমার প্রগাঢ় ভাব হয়ে গেল। এ ভাব বরাবর অটুট ছিল। বর্ধমানে দুজনে একই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করি, একই কলেজ থেকে আইএ পাশ করি। তারপর কলকাতায় এসে আমাদের কলেজ ভিন্ন হয়, কিন্তু ছাড়াছাড়ি হয় না। আমি এমএ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে থাকি। বিমলেন্দু এমএ পাশ করে ভারত গভর্নমেন্টের হায়ার সার্ভিসের পরীক্ষা দেয় ও আয়কর বিভাগে কাজ পায়। প্রথমে কয়েক বছর ও কলকাতাতেই ছিল, যদিও ওর চাকরি বদলির। বিমলেন্দু চাকরি নিলে আমি পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম, উপযুক্ত কোনো চাকরির সন্ধান না পেয়ে। আমাদের দুজনের মেলামেশা আগেকার মতোই অক্ষুণ্ণ চলতে লাগলো। যেদিনের কথা বলতে যাচ্ছি তখন বিমলেন্দুর বিয়ে হয়েছে। তবে তখন ওর স্ত্রী বাপের বাড়িতে ছিল। কলকাতায় তখন তার বাসা ছিল বাগবাজার অঞ্চলে। সংসারে তখন বিমলেন্দু ও তার মা ছাড়া আর কেউ নেই। আমি থাকি গোয়াবাগানে মামার বাড়িতে। একদিন কথা হলো শনিবার সন্ধ্যায় কর্নওয়ালিস থিয়েটারে সিনেমা দেখবার। আমি বিকেলে বিমলেন্দুর বাড়ি যাব। সেখান থেকে 6টার শোয়ে ছবি দেখে বাসায় ফিরব। সেদিন বিকেলের আগেই বিমলেন্দু আমার কাছে এসে হাজির, অফিস ফেরতা। বললে, সন্ধ্যার শোয়ের টিকিট পাইনি, তাই রাত্রে শোয়ের টিকিট কিনেছি, সেই কথা তোকে জানাতে এলুম। আমি বললুম, এখানে সাপারের যে বন্দোবস্ত, তাতে রাত্রি শোতে যেতে অসুবিধা হবে। বিমলেন্দু বললে, তার ভাবনা কি, তুই আমার কাছে খাবি, তারপর ছবি দেখে বাড়ি ফিরবি। যা, ভিতরে গিয়ে বলে আয়। আমি মামিমাকে বলে এলুম রাত্রিতে বিমলেন্দুর বাড়িতে খাবো। তারপর বিমলেন্দুর সঙ্গে বেরিয়ে পড়লুম। ওর বাড়ির গলিতে ঢুকে মনে হলো শনিবারের বিকেলের পক্ষে বড় নির্জন বোধ হচ্ছে। বিমলেন্দুকে জিজ্ঞাসা করলুম। ও বললে, আমার বাসার সামনাসামনি যে ভদ্রলোক থাকতেন তিনি রাত্রিতে মারা গেছেন। তিনি পাড়ার একজন চাঁই ছিলেন। তারপর রাত্রি 8:30টার সময় খাওয়া দাওয়া করে 9টার শো দেখতে গেলুম কর্নওয়ালিস থিয়েটারে। শো ভাঙতে 11:45 বেজে গেল। রাস্তায় নেমে বিমলেন্দু বললে, রাস্তা তো খুব ফাঁকা দেখছি, দুজনের তো একলা একলা যেতে হবে দুদিকে। তার চেয়ে চল আমার সঙ্গে, ওখানে রাত কাটিয়ে সকালবেলায় গোয়া বাগানে ফিরবি। ওরা তো জানেন যে আমার কাছে এসেছিস, তাই ভাবনা চিন্তা করবেন না। আমি সায় দিলুম। একটা রিক্সা করে দুজনে বাগবাজার ফিরে এলুম। বিমলেন্দুর বাসায় ওপরে 3টি ঘর ও ফালি বারান্দা। একটি ঘর মায়ের, একটি ঘর বিমলেন্দুর বসবার, আর একটি ঘর তার শোবার। বিমলেন্দু এসেই বললে, একটু চা খাওয়া যাক। চা, দুধ, চিনি, জল, স্টোভ, কেটলি, কাপ, ডিশ, ছাঁকনি সবই ছিল তার শোবার ঘরে একপাশে। ফ্রাই মাছ স্টোভ জ্বালিয়ে সে চায়ের জল চড়িয়ে দিল। চা হলো, আমি আধ কাপ চা খেলুম। তারপর দুজনে শুয়ে পড়লুম। আমাকেও শোয়ালে খাটের উপর, আর নিজে সে শুলো মেঝেতে, একটা মাদুর পেতে আর বালিশ, পাশ বালিশ নিয়ে। এমনি করেই ও শুতে ভালোবাসত। শুয়ে শুয়ে কিছু কথাবার্তা হতে হতে বিমলেন্দু পড়ল ঘুমিয়ে, আর আমার চোখে ঘুম আসে না। এটা একটু অস্বাভাবিক ব্যাপার। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বিমলেন্দু নয়। ভাবলুম নতুন জায়গা, ঠাই নাড়া হয়েছে বলেই ঘুম আসছে না। যাই হোক, অনেকক্ষণ পরে ছেঁড়া ছেঁড়া রকম ঘুম এলো। কিন্তু হঠাৎ কিছুর শব্দ শুনে তরাক করে ছেঁড়া ঘুমের স্বপ্নতন্তু ছিঁড়ে গেল। আমি মুহূর্ত মধ্যে সজাগ হলুম, আর মনে পড়ল সামনের বাড়ির মৃত্যুর কথা। অমনি ভয়ের প্রস্রবণ আমাকে আচ্ছন্ন করলে। আমি অনড় হয়ে কান পেতে আছি সে অস্পষ্ট শব্দের জন্য। শব্দ শুনলুম, একটুক্ষণ করে বাদ দিয়ে কয়েকবারই শুনলুম। মনে হলো শব্দটা মেটালিক, কিন্তু বাসন মাজার শব্দ নয়, টিন কাটার শব্দ নয়, শান দেবার শব্দ নয়। কিসের শব্দ? ভয়ে অভিভূত হয়ে মনে হলো বিমলেন্দুকে জাগিয়ে দেই, কিন্তু প্রচণ্ড ভয় পেলেও আমার সুবিবেচনা একেবারে লোপ পায়নি। একে ওর ঘুম কম, তাতে যদি কাঁচা ঘুম উঠিয়ে দিই তবে আর তার ঘুম হবে না। তাছাড়া ও যদি আমাকে ভয়কাতুরে বলে উপহাস করে, তা আমি সইতে পারবো না। তখন মনের রাশ জোর করে ধরে ভাবতে লাগলুম, শব্দটা আসছে গলির দিক থেকে নয়, আসছে ভিতরের বারান্দার দিক থেকে। এই সিদ্ধান্তে ভূতের ভয় 1 ডিগ্রি কমে গেল। বারান্দার কথা ভাবতে ভাবতে মনে হলো এই ঘরেরই কাছে বারান্দার শেষে কারোগেটের পার্টিশন আছে, এবং সেই পার্টিশনের গায়ে জলের কল লাগানো আছে। এইটুকু মনে পড়তেই চড়াং করে ভয়ের সমাধান হয়ে গেল।
দিনের বেলায় তাপে শীষের নল একটু বেড়ে ওঠে, শেষ রাত্রিতে ঠান্ডা পড়ায় সে বারটুকু কমে যায় এবং শীষের নল সংকুচিত হওয়ার দরুন করগের টিনে একটা ঘষরানি হয়। সেই শব্দই আমি শুনেছি, ঠিক হোক চাই নাই হোক। এই ব্যাখ্যা আমার মনে ওঠায় ভয় জল হয়ে গেল। আমি 2-1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লুম। সকালের আগে আমার ঘুম ভাঙেনি। আমার এই অভিজ্ঞতার সারমর্ম হলো, ভয় ঠেকালে ভূত ঠেকানো যায়। তারপর বিমলেন্দুর যে অভিজ্ঞতার কথা বলছি তা ঘটেছিল বছর 7-8 পরে। বিমলেন্দু তখন বর্ধমানে আয়কর অফিসার, তার উপর বীরভূম ও বাঁকুড়া জেলার ভারও আছে। এসব জেলায় কাজের জন্য তাকে মাঝে মাঝে ট্যুর করতে হয়। এই রকম এক ট্যুরের ব্যাপারেই ঘটেছিল। বিমলেন্দু বর্ধমানে আছে, আমি সপ্তাহান্তিক বর্ধমানে যাই। শনি রবি সোম 3 দিন সেখানে থাকি। বিমলেন্দুর সঙ্গ পাই, দিন শেষে ভালোই কাটে। এক সপ্তাহে বর্ধমানে গিয়ে শুনলুম বিমলেন্দু ট্যুরে গেছে। সেবারে দেখা হলো না। পরের সপ্তাহে দেখা হলো, তার কাছে শুনলুম সেই ট্যুরের এক আশ্চর্য কাহিনী। সে কথা আমি বিমলেন্দুর জবানিতেই লিখছি। গিয়েছিলুম বাঁকুড়া জেলার গহনে এক গণ্ডক গ্রামে। সে গ্রামে কিছু আড়তদার ব্যবসাদার আছে, ডাকবাংলো আছে, সুতরাং ওখানে গিয়ে তদন্ত করতে অফিসারদের কোনো অসুবিধা হয় না। এইসব বুঝে আমি গেলুম সেখানে এনকোয়ারিতে কাগজপত্র ও সেরেস্তাদারকে সঙ্গে নিয়ে। বেলা 3টে নাগাদ ডাকবাংলোয় পৌঁছলুম। অভ্যর্থনা করতে স্থানীয় ভদ্রলোকরা এসেছিলেন। বাংলোটি মন্দ নয়, বেশ নির্জন, একটু যেন বেশি নির্জন বলে মনে হলো। গ্রাম সেখান থেকে অন্তত 1/2 মাইল দূরে। গা আর বাংলোর মধ্যিখানে কোনো বসতি নেই, জঙ্গল আর মাঠা। হাত মুখ ধুয়ে ডাকবাংলোর সর্দারকে চা করে আনতে বললুম, সে চা করে এনে দিল। চা খেতে খেতে তাকে নির্দেশ দিলুম রাত্তিরের খাবারের। সর্দার বিনীতভাবে বললে, হুজুর, আপনার রাত্তিরের খাবার গায়ে গিয়ে খাবেন। এখানে কেউ রাত্তিরে খাবার খায় না। আমরা সবাই সন্ধ্যের পর এখান থেকে গায়ে চলে যাই, হুজুরও যাবেন। আমি অবাক হয়ে বললুম, সে কি ব্যাপার, কি পাগলামি বকছো তুমি? ও বললে, হুজুর, সন্ধ্যার পর এখানে ভূতের উপদ্রব হয়, কেউ তিষ্ঠতে পারে না। সর্দারের সঙ্গে আর কথা না বাড়িয়ে আমি সেরেস্তাদারকে ডাকলুম। তাকে সর্দারের কথা বললুম। সেরেস্তাদার ঘাড় চুলকোতে চুলকোতে বললেন, স্যার, সব কথা সত্যি। এখানকার ভদ্রলোকেরা এসেছেন আপনাকে রাত্রিবেলায় গায়ে থাকবার ও খাবার জন্য বলতে। এই বলে সেরেস্তাদার বাবু জন 3-4 ভদ্রলোককে নিয়ে এলেন। তারাও সকলে নির্বন্ধ করতে লাগলেন সন্ধ্যের পর ডাকবাংলোতে না থাকবার জন্য। আমার রাগ হলো। সে রাগ দমন করে আমি বললুম, এখান ছেড়ে রাত্রিতে আমি কোত্থাও যাব না। সেরেস্তাদার বাবুকে বললুম, আপনি সর্দারকে বলুন আমার রাত্রিরের খাবার সন্ধ্যের আগেই যেন তৈরি করে রেখে দিয়ে যায়। যখন ইচ্ছা হবে তখন খাবো। আপনিও চলে যেতে পারেন, তবে সকালে যথাসময়ে আসবেন। ঠিক 9টার সময় আপিসের কাজ করতে হবে। খানিকক্ষণ গাইগুই করে আমাকে নাছোড়বান্দা দেখে সকলে চলে গেলেন। সন্ধ্যের সময় সর্দার আমার খাবার তৈরি করে ঢাকা দিয়ে চলে গেল। তারপর কেউ কোথাও নেই দেখে আমি বাংলোর দরজায় খিল দিয়ে বই পড়তে বসলুম। সর্দার সব ঘরে আলো জ্বেলে দিয়ে গিয়েছিল। যথাসম্ভব নিরুদ্বেগে রাত কাটল। সূর্য ওঠার আগে বাংলোর বাইরে এসে খোলা হাওয়ায় পায়চারি করছি। এমন সময় সর্দার এসে হাজির। আমাকে সুস্থ শরীরে দেখে তার জন্য আনন্দ হয়েছে তা তার মুখ দেখে বুঝতে পারলুম। কোনো কথা না বাড়িয়ে ফতুয়ার পকেট থেকে পার্স বার করে তার থেকে একটা টাকা দিয়ে বললুম, দৌড়ে যাও, চায়ের দুধ আনোগে। গায়ের লোক সর্দারের মুখে আমার কিছু হয়নি জেনে খুশি হয়েছিল কিনা বলতে পারি না, তবে বিকেলেও আমাকে গায়ে যাবার জন্য পিড়েপিড়ি করছিল। 3 দিন পুরোদমে সরকারি কাজ চালিয়ে শেষ করলুম। সন্ধেবেলায় সেরেস্তাদারকে বলে দিলুম কাগজপত্র সব ভালো করে গুছিয়ে নিতে। আমরা কাল সকালে 9টার আগেই রওনা দেব। সকালে 8টা নাগাদ গ্রামের লোক আমাকে বিদায় দিতে এসেছেন। কারো মুখে রা নেই। বুঝলুম আমার উপর এদের একটু বিশেষ শ্রদ্ধা জন্মেছে ভূতের রোজা মনে করে। আমি কাউকে কোনো কথা না বলে যখন আমার ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসছিলুম, তখন চৌকাঠ ডিঙ্গোতে ডিঙ্গোতে সামনে গায়ের একজন চাইকে দেখে বললুম, এই তো 4 রাত এখানে একলা কাটিয়ে গেল, কই আপনাদের ভূতের টিকিটিও তো দেখা গেল না। এই কথা বলতে বলতে দেখি চৌকাঠের ওপর থেকে ঝুরঝুর করে বালি পড়ছে। আমি একবার ওর পানে চেয়ে নিয়ে তারপর পা চালিয়ে বারান্দা পেরিয়ে শটান গাড়িতে গিয়ে উঠলুম। ও বিষয়ে এই তোর কাছে প্রথম মুখ খুলছি, তুই কি বলিস? আমি বললুম, কেস দুতরফেই সমানভাবে লড়া যায়। ঝুরঝুর বালি পড়া স্বাভাবিকভাবে ঘটতে পারে, ভূতের কাজও হতে পারে, তবে বেনিফিট অব ডাউটের খাতিরে ভূতের পক্ষেই রায় দেই। আমার অভিজ্ঞতায় ভয় তাড়িয়ে ভূত ঠেকানো যায়। আমার বন্ধুর অভিজ্ঞতায় ভয় ঠেকালেও ভূত ঠেকানো যায় না। সত্য হয়তো দুই অভিজ্ঞতার মাঝামাঝি কিছু, কে জানে।